প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা, ডিসি সম্মেলন। লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার। ইআইবির ভাইস প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা, সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। দৈনিক যুগান্তর, 7 বছর পর লন্ডনে মায়ের বুকে ছেলে তারেক রহমান, অপার মুগ্ধতায় খালেদা জিয়া। দৈনিক সমকাল, মাঠের অভিজ্ঞতা না থাকলেও হতে পারবেন ডিসি, শর্ত শিথিল হচ্ছে। বিএনপির বিপরীতে বাকিরা, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন প্রসঙ্গ। কালের কণ্ঠ শিরোনাম, কেজিতে 7 থেকে 10 টাকা বাড়ল চাল। লন্ডনে মা ছেলের মর্মস্পর্শী পুনর্মিলন, ডিসেম্বরের নামমাত্র চাল আমদানি। দৈনিক ইত্তেফাক, গ্যাসের নতুন কূপ অনুসন্ধান সহ একনেকে 10 প্রকল্প অনুমোদন। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, আতঙ্ক উদ্বেগে ব্যবসায়ীরা, 7 বছর পর মায়ের বুকে ছেলে। মানব জমিন, হিথ্রো বিমানবন্দরে তখন তারার দ্যুতি। লন্ডন ক্লিনিকে চিকিৎসা শুরু খালেদা জিয়ার। আমাদের সময় শিরোনাম, খালেদা জিয়ার আবেগঘন পুনর্মিলন, লক্ষ্য ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক জোরদার। চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। খবরের কাগজ, ওপারে যুদ্ধ, এপারে মাদকের মেলা, বাংলাদেশ মায়ানমার সীমান্ত, মা ছেলের আবেগঘন সাক্ষাৎ। সময়ের আলো, অদক্ষতায় পড়ে আছে স্বাস্থ্য খাতের টাকা। দেশ রূপান্তর, এপ্রিলের আগে বই পাচ্ছেন না সবাই। হিথ্রোতে মা ছেলের আবেগঘন দেখা, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। কালবেলা, বৈধতার প্রশ্ন মাথায় নিয়ে চলছে মোবাইল কোর্ট। গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক। আজকের পত্রিকা, অবৈধ আবাসন প্রকল্প বন্ধ হচ্ছে। দৈনিক জনকণ্ঠ, সাইবার নিরাপত্তা আইন এখনো হয়রানির শিকার মানুষ। আমার দেশ, গুমে সুপরিয়র কমান্ড, শেখ হাসিনা, 450 জন হয়তো আর ফিরবে না। আবেগঘন পুনর্মিলন, খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি। দৈনিক দিনকাল, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। দৈনিক করতোয়া, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া, নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান। রূপালী বাংলাদেশ, জীবনযাত্রায় খরচের ফাঁদ, অবশেষে মা ছেলের দেখা, দুজনেই আবেগ আপ্লুত। শেষ শিরোনামটি দিয়েই শুরু করি। 7 বছর আমাদের বাঙালি জীবনে মা ছেলে যে সম্পর্ক, এবং পারিবারিক শুধু নয়, মা ছেলে না, পারিবারিক যে আমাদের সম্পর্ক, এতদিন একা থাকা যায় না, ছেড়ে থাকা যায় না। এই যে এত বছর পর মা ছেলের দেখা হলো, আজকের পত্রপত্রিকার শিরোনাম আবেগঘন এবং নানা ধরনের শিরোনাম হয়েছে। ছবিগুলো দেখলেই কিন্তু সেটা মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতির একটি মানে একেবারে পরিবর্তন না, পরিবর্তন, এটা খুবই ভালো একটি মানে নিউজ। এই কারণে বলছি যে পারিবারিকভাবে হোক, আমরা কি বলে ফ্যামিলিগতভাবে হোক, পাড়া প্রতিবেশী বলে হোক, এটা কিন্তু রাজনীতির ইমফ্যাক্ট একটা হয়। রাজনীতিতে দেখবেন যে এটা এই পরিবারতন্ত্রের বা পারিবারিক যে আবহ, সেটা কিন্তু রাজনীতিতে আছে। সেটা দুটো পরিবারের বিষয়টাই কেবল নয়। আপনি দেখবেন যে বিচ্ছিন্নভাবে আমাদের জেলা পর্যায়ের, থানা পর্যায়ের অথবা বিভাগীয় পর্যায়ের যে নেতারা, না তাদের সঙ্গেও কিন্তু এই একই জিনিস। যেটা বললেন পরিবার, রাজনীতির কথা যদি বাদে দিই, রাজনীতির বাইরেও যদি যায়, যেমন ধরেন ঢাকা শহরে অনেকেই থাকেন, 1 বছর পরেও যখন ঈদের ছুটি ছাটায় বাড়ি যান, তখন মা কিন্তু অপেক্ষা করে সেই ছেলেটি বা সেই মেয়েটির জন্য এবং জড়িয়ে ধরে। কিন্তু সেই জায়গায় আমি বললাম 7 বছর। এখানে কিন্তু অন্য একটা বিষয় আছে যে খালেদা জিয়া কারাগারে ছিলেন, তারপরে অন্তরীণ অবস্থায় বাসায় ছিলেন,
আর তারেক রহমান দেশে ফিরতে পারছিলেন না, প্রচুর তার বিরুদ্ধে মামলা। একটি স্পর্শকাতর বিষয় ছিল আমাদের জন্যে, আমাদের জাতির জন্যেও, যে ওনাকে মানে চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছিলেন না বিগত সরকার। এটা ভালো কোনো উদাহরণ নয়, এটা খুবই মর্মন্তুদ একটি উদাহরণ যে একটি চিকিৎসা প্রার্থী উনি মানে ভিকটিম হোক অথবা তিনি মানে কারাগারের লোক হোক, যেখানে হোক, মানুষ তো, এটা তো বুঝতে হবে যে উনি মানুষ, উনি অপরাধী হয়েছেন বলে যে উনি মানুষ থেকে তো বঞ্চিত হন নাই, তার সেই অধিকার আছে চিকিৎসা নেওয়ার। এখানে চিকিৎসা হচ্ছে না, বাইরে হচ্ছে কি হবে? এরকমটা তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাই কিন্তু ওই অন্তরীণ অবস্থাও কিন্তু বাইরে গিয়ে তারা করেছে। তো সেই দশা কাটিয়ে যখন এই পরিস্থিতি যখন কাটিয়ে খালেদা জিয়া গেলেন লন্ডনে, তখন তো আবেগ তো আরও দুর্বার হবে, এটাই স্বাভাবিক। এবং এই স্বাভাবিকতাটাই আজকে আমাদের পত্রপত্রিকাতে মানে কিন্তু রিফ্লেক্ট হয়েছে। আর আমাদের পত্রপত্রিকাগুলো কিন্তু এই বিষয়গুলো, এই স্পর্শকাতর বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবেই উপস্থাপন করে। তো এর পেছনে যে রাজনীতি, সেটাকেও আবার মনে রাখতে হবে, তাই না? সেই মনে রাখার জন্যই বলছি যে যারা নতুন করে আবার যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতায় যারা আছেন, যারা যাবেন, তারা যেন ভবিষ্যতে এমন কোনো কাজ না করে যে তাদেরকে আবার জেলে যেতে হয়, তাই না? তাদের বিরুদ্ধে কোনো অন্যায় প্রশ্ন উত্থাপন হয় যে হ্যাঁ তিনি এই অন্যায় করেছেন, তিনি এই অন্যায় করেছেন। এই জন্যে এটা একটা শিক্ষাও বটে। খালেদা জিয়ার ওই বিষয়টি হয়তো উনি করেন নাই, কিন্তু দেখেন বিনা কোনো কারণে তাকে যেভাবে ফাঁসানো হলো, সেই ফাঁসানোটার যে খুবই অন্যায়, এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। আপনি বোধ করি এই কথাটাই বলতে চাইছেন যে আমরা যেন কোনো কাজেই কোনো অন্যায়ভাবে কাউকে নিগৃহীত না করি, সেই ইতিহাসটা বোধ করি আমাদের একটু ভাবা দরকার। আমাদের একদিনের ব্যবধানে অনেক কিছুই ঘটে, আজকের সূর্য কালকের সূর্য একই রকম না। এই যে মানে আমাদের মাইন্ডসেট যেটা, যে আমরা ক্ষমতায় অথবা বিরোধী দল যারা তারা শত্রু, এই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। রাইট। হ্যাঁ, এই মাইন্ডসেট চেঞ্জ না করলে কিন্তু মানে হবে না। ঠিক একই আরেকটা বিষয়ে আমি বলি, এটার সঙ্গে সম্পৃক্ত হবে। পুলিশেরকে মানে মারণাস্ত্র না দেওয়ার পক্ষে ডিসিরা। আপনি যেহেতু পুলিশের কথাটা তুললেন, আমি বলি আপনাকে, প্রথম আলোর শিরোনামটা হয়েছে যে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। আমি যদি ছোট করে মানে অস্ত্র, এই গণ অভ্যুত্থানের ছবি দেখার পরে একজন ডিসি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে উপলব্ধি হয়েছে যে পুলিশের হাতে শটগানও থাকা উচিত নয়। চিকিৎসকরা একই কথা বলছেন, এবং একই সাথে আবার সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলছেন যে প্রাণঘাতী অস্ত্র একেবারেই না রাখার প্রস্তাব অবিবেচনাপ্রসূত। প্রাণঘাতী অস্ত্র দিয়ে যদি পুলিশকে আক্রমণ করা হয়, তখন পুলিশ কি দিয়ে নিজেকে রক্ষা করবে? বিতর্ক কি শুরু হলো? হ্যাঁ, অবশ্যই এটা বিতর্কের বিষয়। বিতর্কের বিষয় এই কারণে বলছি যে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। যদি ঢাল না থাকে, তলোয়ার না থাকে, তাহলে এই সর্দারই সে করবে কেমন করে? এখন আমরা পুলিশকে যদি সর্দার হিসাবে মেনে নিই বা বলি যে তারা সর্দার, তাহলে কিন্তু সে হয়ে যায় হলো শাসকের হ্যাঁ প্রতিভূ হয়, তাদের গার্ড হিসেবে তারা করে। এটা একটা বড় বিষয়। আবার এটাও বুঝতে হবে যে ঢাল ছাড়া যদি তাদের দাঁড় করানো হয়, তাহলে সন্ত্রাসী আছে, আছে, এদের হাত থেকে কি করে? এখানে বোধহয় প্রশ্নটা এই জায়গায় আসে যে ঢালটা আপনি কখন ব্যবহার করবেন, ব্যবহারের উপরে নির্ভর করবে নিশ্চয়। ওই যে আমি তখন বলছিলাম না, মাইন্ডসেট, আমাদের মনের যে মানে বিষয় আশয়গুলো আছে, যে আমরা কি চোখে দেখব, জনগণকে আমরা পাওয়ারটাকে কোন কাজে খাটাবো। প্রথমত আপনাকে দেখতে হবে জনগণ আপনার শত্রু নাকি আপনার বন্ধু, আপনি সেবক জনগণের নাকি আপনি প্রভু জনগণের, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ সেবক, এবং সেটা সরকারকেই বলতে হবে যে আমরা সেবক প্রতিনিয়ত কাজের ভিতর দিয়ে, তাহলে এটা মাইন্ডসেটটা তৈরি মানে হবে, কি বলে, নতুন করে তৈরি হবে যে মানবিক যে বিশ্ব আমরা তৈরি করতে চাই, সেখানে পুলিশের হাতে গান মানে মারণাস্ত্র থাকলেও কিছুই আসবে না, যাবে না। কারণ তারা তখন বুঝবে
যে আমি যাদের বিরুদ্ধে মানে গুলি করতে যাই বা চাচ্ছি তারা মানুষ এবং তাদের অর্থে আমরা লালিত পালিত, তাদের সেবা দেওয়ার জন্য আমরা নিয়োজিত, শাসকদের নয়। শাসকদের রক্ষা তো একটা আছেই, পাশাপাশি তাদেরকে বড় করে দেখতে হবে। কিন্তু শাসকরা মাঝে মাঝে তো তাদের ব্যবহার করে না, শাসকদের ব্যবহার কখনোই এটা হয় না, কারণ শাসকদের যে মাইন্ডসেট সেটাকেও চেঞ্জ করতে হবে, যে আমরা শাসক, নামে শাসক কিন্তু কাজে হলো সেবক। বুঝতে হবে যে কাজ যখন যাব তখন বিনীতভাবে যে কোনো প্রার্থীকে, কাজের জন্য আসা যে কোনো প্রার্থীকে তিনি মানে বিনীতভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমাদের কিন্তু এখন ডিসি সাহেব এটা আজকে এটা বলছেন, কিন্তু ডিসি সাহেবদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটা বলে না। তাদের যে সাজসজ্জা, তাদের যে অফিসিয়াল ডেকোরাম, সেগুলো কিন্তু আমরা দেখি যে তারা যে শাসক, তারা যে মানে জনগণকে তাদের অধীনস্থ মনে করে, হ্যাঁ, সেইটা কিন্তু তাদের বদলাতে হবে। তাদের মানসিকভাবে, নৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে তাদের বদলাতে হবে। না বদলালে আমাদের এই জাতি যে লক্ষ্য, যে জন আকাঙ্ক্ষা এবং জনগণের যে প্রত্যাশা, যে কথার জন্যে আজকে এই যে 16 ডিসেম্বর থেকে কি বলে 5 অগস্টের যে অভ্যুত্থান হয়ে গেল, সেটা কিন্তু এটা থেকে, এটা বুঝতে হবে। আপনি যত জনগণের বিরুদ্ধে বলবেন বা তাদের শাসনে রাখতে চাইবেন, চাপে রাখতে চাইবেন, অস্ত্র দিয়ে এই করতে চাইবেন, তার বিরুদ্ধে কিন্তু এই অভ্যুত্থান। হ্যাঁ, এই যে ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের কথা বলা হচ্ছে, এটা মূল কারণটা কিন্তু এখানে, যে উনি দমন করতে চেয়েছেন অস্ত্রের মাধ্যমে। জনগণকে অস্ত্রের মাধ্যমে দমন করা যায় না, এটা পাকিস্তানিরা দেখেছে। আমরা খালি হাতে যুদ্ধ করেছি, তারপরে হারিয়েছি তাদেরকে। এতে জনগণ এমন এক মারণাস্ত্রের নাম যেটা কল্পনাতীত, এটা বুঝতে হবে তাদের শাসক। যাই হোক, আপনি পাকিস্তান প্রসঙ্গ তুললেন, এই বিষয়ে যেমন এখন প্রসঙ্গ নাকি এরকম এসছে যে পাকিস্তানের কেউ বলবার চেষ্টা করছেন আমরা হারানো ভাইকে খুঁজে পেয়েছি। না, সেটা বলতেই পারে তাদের ভুলের জন্য। হ্যাঁ, সেটা অন্য প্রসঙ্গ, এটা তারা বলতে পারে, তাদের মাইন্ডসেটের পরিবর্তন আসছে। একই সঙ্গে পরিবর্তন আসা উচিত ভারতের, কারণ তারা এইটা দাবি করতে পারে না যে তারা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে। হ্যাঁ, এই বিতর্কগুলোর পরিসমাপ্তি হওয়া দরকার। না, যাই সমাপ্ত হওয়া দরকার। এই জন্য যে 3 ডিসেম্বর আপনার যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে 16 ডিসেম্বর বিজয় অর্জন করছেন, তাহলে এই 12-13 দিনে আপনি পাকিস্তানের মতো রাষ্ট্রকে ই করতে পারলেন? আমরা যে 90 থেকে 95% দেশ স্বাধীন করে রেখেছিলাম, তারা হল শুধু যেহেতু ঘোষণা করেছেন এবং তারা এসে স্বাক্ষর করেছেন যে তাদেরকে ই করেছেন। একটা বিষয়, ইতিহাস কিন্তু নির্মোহ, কাউকে ক্ষমা করে না। ইতিহাসের জায়গায় যাবে। অন্য প্রসঙ্গে যেতে চাই, রাজনীতির প্রসঙ্গ। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, প্রধান উপদেষ্টা বলেছেন। যেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করবার একটা প্রক্রিয়া চলছে, কিন্তু অধিকাংশ দল যদিও সেই দিকে, কিন্তু বিএনপি আগে চাইছে সংসদ নির্বাচন। দুটো বিষয়ে খুবই যে খারাপ তা না, মানে উপর থেকে নিচে যাওয়া, মানে জাতীয় নির্বাচন, হ্যাঁ জাতীয় নির্বাচন, তারপরে অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনগুলো আবার নিচ থেকেও হতে পারে, এটা হতে পারে। তাহলে আপনি যদি বিল্ডিং, বিএনপির এখানে অসুবিধা কি? অসুবিধা কি সেটা তার আমি জানি না, তবে অসুবিধা নেই, আমি মনে করি সুবিধাই আছে। হ্যাঁ, ঢাকা মহানগরে অথবা বড় বড় শহরগুলোতে বিএনপির সাপোর্টার যতটা আছে তার চেয়ে শতগুণ বেশি আছে গ্রাম এলাকায়, মফস্বলে এবং গ্রাম এলাকায়। তো কি কারণে আছে সেটা আমি ব্যাখ্যা করছি না। এতে তারা যদি ওখানে মানে নির্বাচন করে, তাতে তাদের ক্ষতি নেই, বরং লাভ। জাতীয় নির্বাচনে হলেও তারা মনে করছে যে তারা মানে ক্ষমতায় যেতে পারবে। হ্যাঁ, ওই রকম একটা আবহ আছে, কিন্তু আবহ যে নষ্ট হবে না তা তো মানে কেউ বলতে পারে না। আপনি জানেন তো যে এর মধ্যেই মানে তৃণমূল অঞ্চলের, হ্যাঁ অঞ্চলে বিএনপির যত খারাপ ধরনের লোকজন আছে তারা কিন্তু দখলবাজি করছে। এর জন্যে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে, তারপরেও তারা এইটা ছাড়েনি।
পুলিশ কেন বসে আছে? তারেক রহমান সাহেব তো বলেছেন যে তাদেরকে ধরেন, যারা মানে অন্যায় করছে, যারা অবৈধভাবে এইসব করছে, তাদেরকে ধরেন এবং জেলে নেন। আমাদের তো আমরা ছাড়াতে যাব না তাকে বা তাদেরকে। অনেককেই তো বহিষ্কার করে দিয়েছেন। কিন্তু একটি বড় দল হয় কি, বহিষ্কার করলেও অনেক কিছুই থেকে যায়। এইখানেও কিন্তু আমাদের মানসিকভাবে আমাদের বুঝতে হবে যে আমরা গণতান্ত্রিক সোসাইটির, গণতান্ত্রিক মানে সমাজের অংশ, এবং জনগণ যা চায় সেই পথে আমাদের চলতে হবে, রাজনীতিকে সেই পথেই নিতে হবে। তারেক এটা খুব ভালোভাবে বুঝেছেন, যার জন্য বারে বারে নেতাকর্মীদের বলছেন যে জনগণের কাছে যান, জনগণের পাশে থাকেন, তাদের উপকার করেন, তাই না? এখন যদি এইটা হয় যে না আমরা জনগণের কাছে যাব না, আমরা নেতা, এই মাইন্ডসেট পাল্টে ফেলতে হবে। মানে সবকিছু পেয়ে গেছি, অফকোর্স, হ্যাঁ, এটা হবে না। এটা মানসিকভাবে নিজেদের তৈরি করতে হবে যে আমরাও সেবক। রাজনীতিককে যারা, তাদেরকে ভাবতে হবে যে আমরা জনগণের সেবক, কারণ আমরা তাদের কাছে কিন্তু ভোট ভিক্ষা করি, সেবা দেওয়ার জন্যই করি, সেবা দেব বলেই করি, সেই রকম ওয়াদা করি, কিন্তু সে ওয়াদা আমরা কখনোই রাখি নাই। অতীতে যা রাখি নাই, ভবিষ্যতে যে রাখবো না, এটা হতে পারে না। ভবিষ্যতে রাখতে হবে, না হলে অস্তিত্ব থাকবে না কারো। অনেক ধন্যবাদ। চালের দাম ভরা মৌসুমে এখনই যদি 7 থেকে 10 টাকা বাড়ে, তাহলে ভবিষ্যৎ বা সামনের দিক তো আরো অন্ধকার নাকি? অন্ধকার তো সারা জীবনে এটা দেখে আসছি। এই যে আমাদের চালের যারা আড়তদার, যারা ধরেন সিন্ডিকেট করছেন, আবারও সিন্ডিকেট, হ্যাঁ, আবার সিন্ডিকেট করছেন, এটা তো বোঝাই যায় যে ভরা মৌসুমে কি করে চালের দাম বাড়বে। সিন্ডিকেট। কিন্তু আপনি বলেন যে একটি সরকার ওই সিন্ডিকেট ভাঙতে গেলে নানা রকম সমস্যা আছে। তারা শিল্পের মালিক, তারা ব্যবসাদারদের বড় বড় মানে স্টেক, তারা কি জিম্মি করবে? তারা জিম্মি করবে না, জিম্মি করতে পারে। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। তাদেরও তো ম্যান পাওয়ার আছে, তাই না? এই যে চোরাচালান হয়, তাদের কি মনে করেন যে 2-5 জনে হয়? শত শত লোককে তারা সেট করে না। তাহলে করণীয়টা কি? আমরা এই অনুষ্ঠানে অসংখ্য দিন সিন্ডিকেট নিয়ে আলোচনা করি। করণীয় এটাই যে সরকারকে এটা বুঝতে হবে, এবং যারা এই সিন্ডিকেটের হোতা, তাদেরকে বুঝতে হবে যে তারা জনগণের এই খাদ্য নিয়ে টালবাহানা করতে পারেন না। তাদের দায়িত্বও আছে। তাদের দায়িত্ব আছে যে জনগণকে তাদের উৎপাদিত ফসলকে তাদের কাছে যাতে মানে ন্যায্য মূল্যে দেওয়া যায়, সেটা তাদেরও করতে হবে। সাথে লোভ করে কোনো লাভ নেই। তো আপনি 10 টাকার জায়গায় 200 টাকা আপনি লাভ করলেন, আপনি কোথায় যাবেন এই টাকা দিয়ে? কোথায় যাবেন? যখন মরতে হবে শেষ পর্যন্ত তো আপনাকে মরতে হবে। যারা এইসব করে তারা কি ওই যে মরতে গেলে কি হবে, টাকা কোথায় রেখে যাব, ওইটা কি ভাবে আদৌ? না না না, কোথাও রাখতে পারবেন না। এটা বুঝতে হবে যে আমার যতটুকু লাভ করা দরকার, মিনিমাম যেটা ইসলামেও আছে। আমাদের আপনি যে কথাটি বললেন সেটা যদি ভাবে, তাহলে তো এত আলোচনারই দরকার নেই। আলোচনার দরকার নেই। আমাদের এটা করে ফেলেছে, আমরা ভাবি না। ভাবতে হবে। এই ভাবার জন্যে সরকারকে চাপ দিতে হবে যে না, যথেষ্ট হয়েছে, আর না। এই ভরা মৌসুমে কেন তো চালের দাম বাড়বে? যখন সব পণ্যের দাম নেমে এসছে, তখন কেন ভরা মৌসুমে আমরা আশা করতেই পারি যে একটা সন্তোষজনক জায়গায় দামটা থাকবে। না, সন্তোষজনক না, একবারে নিম্নতর অবস্থায় থাকবে। যেখান আপনি তো জানেন যে 4,20,00,000 মেট্রিক টন খাদ্য উৎপাদিত হয়। আমাদের লোক সংখ্যা বাড়ছে, এটা ঠিক, কিন্তু আমাদের কর্মপ্রবাহও বেড়েছে, আমাদের কি বলে চাকরির ক্ষেত্রেও বেড়েছে, আমাদের নানা ধরনের কি বলে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে গত 53 বছরে, তাই না? এতে আমাদের বুঝতে হবে যে না, আমাদের আগে সেবা দিতে হবে, তারপরে লাভটা, মিনিমাম লাভটা করেন। আপনি ওই লাভ নিয়ে কোথাও যেতে পারবেন না। যারা ইতিমধ্যে যারা ধরেন অবৈধভাবে সম্পদ আহরণ করেছিলেন, তারা কি টাকা নিয়ে যেতে পারছেন, বা সেই টাকাকে তারা ভোগ করতে পারছেন? একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটি পত্রিকার শিরোনাম হয়েছে দেশ রূপান্তর, এপ্রিলের আগে বই পাচ্ছে না সবাই, মানে ছাত্রছাত্রীরা বই পাচ্ছেন না। তো এপ্রিল মানে তো হচ্ছে বছর প্রায় অর্ধেকেই চলে গেল, বই পাচ্ছে না। কিন্তু আরেকটি বিষয় আবার দৈনিক ইত্তেফাকের পেছনের পাতায় ছাপা হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নতুন পাঠ্য বইয়ে এক এক রকম তথ্য, কোথাও 30 লাখ, কোথাও লাখো লাখো।
আবার অনেক বইয়ে কোনো সংখ্যায় উল্লেখ করা হয়নি। কয়েকদিন আগে আবু সাইদের মৃত্যুর তারিখটাও 16 না 17, সেটাও আমরা দেখলাম যে এই অস্থিরতা কেন ভাই? এটাকে যদি বলি যে যারা করেছেন তাদের অজ্ঞতা, সেটা অজ্ঞতা না, সেটা বলা ঠিক হবে না। যদি অজ্ঞই হন তারা, তাহলে এই এনসিটিভির ওই বই সংস্কার করার দায়িত্ব পেলেন কি করে? এক। আবার যদি বলি যে এটা এক ধরনেরই মানে কি বলে, দায় এড়িয়ে যাওয়া, দায় এড়িয়ে যাওয়া না, এটা বিতর্কের মধ্যে ফেলে দেওয়ার জন্য এইসব করা হয়েছে। আপনি এটাকে করতে পারেন না, এড়াতে পারেন না। দুটোই সত্য। হয় মানে অদক্ষ লোক পাঠিয়েছে, অথবা মানে এমন লোক পাঠিয়েছে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, এই সরকারকে করতে চায়, এই জাতিকে করতে চায়, এরা যাতে ঠিক ইতিহাসটাকে তুলে আনতে না পারে সেটা করতে চায়। এটা খুবই অন্যায়। তাদের বোঝা উচিত যে কাজটা উনি অন্যায়ভাবে করছেন, এর দায় একদিন তাদেরকে নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটি শেষে বললেন, এই যে যারা অন্যায় করছেন, যে অস্থিরতা তৈরি করছেন, তার দায় কিন্তু একদিন তাদেরকে নিতে হবে, এটাই সত্য। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।